ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই প্রায় ৩৫,০০০ মার্কিন সেনা অবস্থান নিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে। একে একে জড়ো হচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তাহলে অনুমতি দিয়েই দিলেন? যদিও সমুদ্র পথেই রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, তবে ট্রাম্পের অনুমতির অপেক্ষায় মধ্যপ্রাচ্যে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এদিকে মার্কিনী যে কোনো চাপের মুখে মাথা নত না করার সিদ্ধান্তে অটল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রশ্ন হলো, অপেক্ষার প্রহর কি তাহলে শেষ হচ্ছে? পারমাণবিক ইস্যুতে ইরানকে সমঝোতায় যেতে বাধ্য করতে দেশটির উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করেই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও তেহরান জানিয়েছে পারস্পরিক স্বার্থ বজায় রেখে শুধুমাত্র পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যেতে প্রস্তুত ইরান, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীদের নিয়ে মার্কিন প্রশাসনের দেওয়া শর্ত মানতে নারাজ মাসুদ পেজেশকিয়ান প্রশাসন। ইরানের উপর যে কোনো প্রকার আঘাত এলেই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বানাবে তেহরান। সম্প্রতি এমন হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। টালমাটাল এই পরিস্থিতির মাঝে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন ট্রাম্প। তাই তো কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের অন্যত্র স্থানান্তর করছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ২২ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রশ্ন হলো, ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়াকে কি ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে প্রায় ৩৫,০০০ সেনা বর্তমানে অবস্থান করছে। তবে আল উদেইদ সামরিক ঘাঁটিতে গত বছরের জুনে ইরানের মিসাইল হামলার ফলে সতর্কতা স্বরূপ সেই স্থান থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এদিকে ইরানের বিরুদ্ধে সীমিত পরিসরে হামলার বিষয়টি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্ভাব্য এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পুত্র মোস্তফা খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছেন মার্কিন শাসক। কিন্তু যুক্তরাষ্ট্রের বল প্রয়োগ নীতির সামনে মাথা নত না করার ঘোষণায় অটল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সম্পর্কে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের সামনে আমাদের মাথা নত করতে বাধ্য করছে, কিন্তু কোনো চাপের কাছেই নতি স্বীকার করব না আমরা। ২২ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সাম্প্রতিক সময়ে ২ দফায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে পারমাণবিক ইস্যুতে পরোক্ষ বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে সেই বৈঠক থেকে আশার বাণী পায়নি ইরান, যার কারণে দোদুল্যমান অবস্থাতেই রয়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার পারমাণবিক ইস্যুটি। মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সামরিক শক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়েছে রণতরীর বহর। আকাশে টহল দিচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান। প্রস্তুত রাখা হয়েছে হাজার হাজার মার্কিন সেনা। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত নির্দেশের অপেক্ষা। কিন্তু এত চাপের মুখেও অনড় ইরান। মার্কিন প্রশাসনের প্রত্যাশা ছিল কঠোর নিষেধাজ্ঞা আর সামরিক উপস্থিতির চাপেই ইরান নরম হবে, অন্তত পারমাণবিক কর্মসূচি সীমিত করার ঘোষণা দেবে। কিন্তু তা হয়নি। বরং ইরানের শীর্ষ নেতৃত্ব বারবার বলছে তারা ভয় পায় না, প্রয়োজনে পাল্টা জবাব দেয়া হবে। এই অবস্থায় বিস্ময় লুকাতে পারছেন না ট্রাম্পের ঘনিষ্ঠরা।
প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে বলেন, ইরান এখনো কেন আত্মসমর্পণের পথে হাঁটেনি এটাই কৌতূহলের বিষয়। তার ভাষায়, ট্রাম্পের হাতে বহু বিকল্প রয়েছে, তবে এত চাপের পরও তেহরান কেন এসে বলছে না যে তারা অস্ত্র চায় না, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কড়াকড়ি আরোপে সম্মত হতে হবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা বেসামরিক ব্যবহারের প্রয়োজনের চেয়ে অনেক বেশি। তাদের আশঙ্কা, এই মাত্রা আরও বাড়লে তা দ্রুত অস্ত্র সক্ষমতার দিকে এগোতে পারে। অন্যদিকে তেহরানের অবস্থান স্পষ্ট। তারা বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে তারা। তবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা সম্ভব, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব এসব ইস্যুতে আপোষ নয়। এদিকে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতির নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। লক্ষ্য, ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, কোনো হামলা হলে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থে আঘাত হানা হবে। এতে সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখন এক ধরনের শক্তি প্রদর্শনের পর্যায়ে রয়েছে। দুই পক্ষই চাপ বাড়াচ্ছে, কেউই প্রথমে পিছু হটতে চায় না। তবে ভুল হিসেব বা আকস্মিক উত্তেজনা বড় সংঘাতে রূপ নিতে পারে, এই শঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। মধ্যপ্রাচ্য ইতোমধ্যেই অস্থির। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, জ্বালানি, রাজনীতি সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এর সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষ যুক্ত হলে প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতেও। তাহলে সামনে কি? একদিকে সুপার পাওয়ারের চাপ, অন্যদিকে আত্মসম্মান ও কৌশলগত অবস্থান রক্ষার লড়াই। কূটনৈতিক দরজা কি এখনো খোলা, নাকি সিদ্ধান্তের ঘড়ি টিকটিক করছে যুদ্ধের দিকেই? মধ্যপ্রাচ্যে কি বড় কোনো ঝড়ের আগাম বার্তা মিলছে? লেবাননের প্রভাবশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে এবার সরাসরি নিয়ন্ত্রণে নিয়েছে ইরান, আর সেই নিয়ন্ত্রণ যাচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস অর্থাৎ আইআরজিসির হাতে। এমনটাই খবর ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের। আরব ও ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, হিজবুল্লাহ এখন আর শুধু লেবানিজ নেতৃত্বের অধীনে নেই, বরং আইআরজিসির কর্মকর্তারাই তদারকি করছেন সংগঠনের সামরিক ও কৌশলগত কার্যক্রম। কেন এই পরিবর্তন? সূত্র বলছে, সম্ভাব্য ইসরায়েলি বা মার্কিন হামলার আশঙ্কায় হিজবুল্লাহর প্রস্তুতি জোরদার করা হচ্ছে। ইতোমধ্যে আইআরজিসির একাধিক কর্মকর্তা ইরান থেকে লেবাননে গিয়েছেন। তারা দফায় দফায় বৈঠক করেছেন, যোদ্ধাদের ব্রিফিং দিচ্ছেন, নতুন কৌশল সাজাচ্ছেন। বিশেষ করে লেবাননের বেকা উপত্যকায় ক্ষেপণাস্ত্র ইউনিটের সঙ্গে বৈঠকের খবর পাওয়া গেছে, আর সেই এলাকায় সম্প্রতি ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়। ধারাবাহিক বোমাবর্ষণে অন্তত 12 জন নিহত ও 50 জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। নিহতদের মধ্যে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস ও হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করেই এই আঘাত হানা হয়েছে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, লেবাননের বিরুদ্ধে বড় ধরনের ইসরায়েলি সামরিক অভিযান এখন শুধু সময়ের ব্যাপার। এই উত্তেজনার পেছনে রয়েছে সাম্প্রতিক ইতিহাসও। ইসরায়েলের সঙ্গে 14 মাসের সংঘাতে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতির মাধ্যমে সেই লড়াই থামে। কিন্তু যুদ্ধবিরতি মানে কি স্থায়ী শান্তি? এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ দমন-পীড়নের প্রসঙ্গ তুলে তিনি বারবার হুমকি দিয়েছেন।
ইসরায়েলি গণমাধ্যম বলছে, যদি যুক্তরাষ্ট্র ইরানে আঘাত হানে তাহলে ইরান সরাসরি ইসরায়েলকেও লক্ষ্যবস্তু করতে পারে। সেই আশঙ্কা থেকেই তেল আবিব প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের পাশে থেকে লড়াইয়ের। সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ইরানে হামলা হলে হিজবুল্লাহ ইসরায়েলে পাল্টা আঘাত হানতে পারে এমন লক্ষণ ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে। বিশেষ করে তাদের রকেট বাহিনীর তৎপরতা বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা আরও বড়। যদি ইরানে হামলা হয় তাহলে শুধু হিজবুল্লাহ নয়, আইআরজিসির সঙ্গে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও একযোগে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে। তাহলে কি তৈরি হচ্ছে বহু ফ্রন্টের যুদ্ধ? লেবানন, গাজা, ইরাক, ইয়েমেন একটি হামলার জবাবে জ্বলে উঠতে পারে পুরো অঞ্চল। 5000 ব্যালিস্টিক মিসাইল তৈরির টার্গেট ঠিক করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্রগুলোই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য ধ্বংসের বার্তা নিয়ে আসবে? প্রতি মাসেই ইরান কমপক্ষে 100টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, যাকে ঘিরে চিন্তিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ বিশ্লেষকদের দাবি, ইসরায়েলের কাছে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম ও ডেভিড স্লিং পাত্তাই পাবে না ইরানের ছোড়া নতুন সেই মিসাইলগুলোর সামনে। প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানের সমীকরণ কি তাহলে বদলে দিতে চলেছে ইরান? পারমাণবিক ইস্যুতে ইরানকে ক্রমাগত চাপ প্রয়োগ করেই চলেছে যুক্তরাষ্ট্র। এমনকি আলোচনার মাধ্যমে ইরান সমঝোতায় না এলে দেশটির বিরুদ্ধে সীমিত পরিসরে হামলার বিষয়টিও বিবেচনায় নিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের বিরুদ্ধে সামরিক চাপ প্রয়োগ করে দেশটিকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে বাগিয়ে আনতে চায় মার্কিন প্রশাসন। কিন্তু সীমিত পরিসরে যুক্তরাষ্ট্র আসলে ইরানের কোন স্থাপনায় হামলা চালানোর ফন্দি আঁটছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি পেলেই ইরানের বিরুদ্ধে হামলা চালাবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির সামরিক ও সরকারি স্থাপনাগুলোতে সীমিত পরিসরের এই হামলা চালানোর ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে উৎখাতের টার্গেটও হাতে নিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। 19 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু ইরানের বিরুদ্ধে কি এত সহজেই হামলা চালাতে সফল হবে যুক্তরাষ্ট্র? কয়েকদিন ধরেই ইরান হুঁশিয়ার করে আসছে যে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো পরিসরের সামরিক আগ্রাসনকে পূর্ণাঙ্গ মাত্রার যুদ্ধ হিসেবেই বিবেচনা করবে তেহরান। সেই সাথে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালানোর হুমকিও দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এছাড়াও মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে মিসাইল মেরে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি বলেছেন, বিমানবাহী রণতরী অবশ্যই একটি বিপজ্জনক হাতিয়ার, তবে আরও বেশি বিপজ্জনক হলো সেই অস্ত্র যা এই রণতরীকেও সমুদ্রে ডুবিয়ে দিতে পারে, যার সক্ষমতা রয়েছে ইরানের। প্রশ্ন হলো, ইরানের কাছে কি এমন সক্ষমতা আছে যা মার্কিন রণতরীকেও ঘায়েল করতে পারবে? ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে ঘিরে বেশ চিন্তিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়েই ইসরায়েল যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরক্ষার শক্ত ঢাল প্রস্তুত করছে ইরান। ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের বরাতে 20 ফেব্রুয়ারি পৃথক এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে নিয়ে কোনো ধরনের সমাধানের পথ দেখছে না ইহুদিবাদীরা। 2027 সালের শেষ নাগাদ ইরান প্রায় 5000 ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলবে, আর প্রতি মাসে দেশটি কমপক্ষে 100টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যার মাত্রা আরও বৃদ্ধি পাবে বলে শঙ্কা ইসরায়েলের সামরিক সূত্রটির।
JBS Holdings Limited. এমনকি ইসরায়েলের সামরিক কর্মকর্তারা আরও জানিয়েছেন, নেতানিয়াহুর প্রতিরক্ষা বহরে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম, আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো পাত্তাই পাবে না ইরানের ছোড়া নতুন সেই মিসাইলগুলোর সামনে, যার কারণে ইসরায়েল বর্তমানে নিজেদের প্রতিরক্ষা কাঠামো মজবুত করার দিকে মনোযোগ দিয়েছে। এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাহায্য নিচ্ছেন নেতানিয়াহু, এমন দাবি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের। যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে উত্তেজনা যখন তুঙ্গে, তখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক প্রস্তুতি। তবুও হার মানছে না তেহরান। আর এই অবস্থায় ট্রাম্পের হতাশা বাড়ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মনে একটাই প্রশ্ন, ইরান কেন এখনো আত্মসমর্পণ করছে না? ইরানের সম্ভাব্য হামলার জন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমানবাহী রণতরী ও যুদ্ধ জাহাজের বিশাল বহর জড়ো করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আবার ইরানের সঙ্গে আলোচনাও করেছে মার্কিনীরা। তবে তাদের এই আলোচনা এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি। মধ্যপ্রাচ্যে এত সামরিক শক্তি জড়ো করার পরও ইরান কেন আত্মসমর্পণ করছে না, এমন প্রশ্নই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্যই জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প নাকি তাকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। তবে প্রেসিডেন্ট যে খুব হতাশ তা আমি বলবো না, কারণ তিনি জানেন তার সামনে আরো অনেক পথ খোলা আছে। তবে তার মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, যে ইরান কেন এখনো নতি স্বীকার করছে না, বা কেন এখনো তারা হার মেনে নিয়ে আত্মসমর্পণ করছে না। উইটকফ আরও জানিয়েছেন, তারা চান ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে যে দেশটি পারমাণবিক অস্ত্র চায় না এবং অস্ত্র তৈরি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান চলতি মাসে 2 বার বৈঠক করেছে, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মার্কিনীদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। তবে দুই দেশের মধ্যে শর্ত নিয়ে বিরাট ফারাক রয়ে গেছে। যদিও ইরান বলছে তাদের মধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে। এই সপ্তাহের মধ্যে ইরান একটি লিখিত প্রস্তাব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এখনো দমে যায়নি ইরান। যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তি আর ট্রাম্পের চাপ সবই যেন এক অচল অবস্থায় আটকে রয়েছে। বিশ্ব এখন তাকিয়ে এই অচল অবস্থা কি শান্তি আলোচনায় গড়াবে, নাকি শুরু হবে নতুন এক সংঘাত? গোপনে কি ভয়ঙ্কর কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান? পশ্চিমা গোয়েন্দাদের দাবি, তেহরান তার ক্ষেপণাস্ত্র ভান্ডার বাড়াচ্ছে। তবে কি মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? মধ্যপ্রাচ্যের উত্তেজনার চিত্র ভিন্ন নয়। তেহরান, ওয়াশিংটন এবং পশ্চিমা দেশের মধ্যে চরম টানাপোড়েন। কিন্তু কেন ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে একেবারেই আলোচনায় বসতে নারাজ? এটি কি শুধু প্রতিরক্ষা, নাকি আরও গভীর কোনো কৌশলগত উদ্দেশ্য রয়েছে? বিশ্বের কোনো অংশই নিখুঁত নিরাপদ নয়। ন্যাটোর মতো শক্তিশালী জোট পশ্চিমা দেশগুলোর জন্য একটি নিরাপত্তা ছাউনির কাজ করে, কিন্তু মধ্যপ্রাচ্যে কোনো পরিষ্কার ও সুসংগঠিত নিরাপত্তা জোট নেই। এই অসম জগতের মধ্যে টিকে থাকার একমাত্র উপায় হলো নিজস্ব সামরিক সক্ষমতা। ইরানের এই ধারণা থেকেই তৈরি হয়েছে একটি বিশাল ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইতিহাস ইরানের পাশে নেই। ইরান যুদ্ধের অভিজ্ঞতা এখনো তেহরানের মনে দাগ কাটে। সেই সময়ে ইরান নিষিদ্ধ অস্ত্র, আন্তর্জাতিক অবহেলা, রাসায়নিক হামলার মুখোমুখি হয়েছিল। এই অভিজ্ঞতা ইরানকে শিখিয়েছে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। ক্ষেপণাস্ত্র হলো সেই সমাধান। আধুনিক যুদ্ধবিমান কিনতে সীমাবদ্ধতা এবং বিশাল ব্যয়ের কারণে ইরানের জন্য ক্ষেপণাস্ত্র ছিল সাশ্রয়ী, কার্যকর এবং আত্মনির্ভর প্রতিরোধ ব্যবস্থা। এটি শুধুমাত্র হামলার জন্য নয়, প্রতিরোধের হাতিয়ার, যাতে কেউ ইরানের ওপর সহজে হামলা করতে না পারে। তবে আন্তর্জাতিক মহল এতে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বারবার আলোচনার দরজা খুলেছে, চাপ দিয়েছে সীমিত করার জন্য। কিন্তু ইরানের চোখে এটি বৈষম্যের প্রশ্ন। তাদের কাছে ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র নয়, স্বাধীনতার প্রতীক এবং জাতীয় নিরাপত্তার রক্ষা কবচ।
পরমাণু চুক্তির অভিজ্ঞতা আরো ভরাট করেছে অবিশ্বাস। যে চুক্তিতে তারা ছাড় দিয়েছিল সেই চুক্তি থেকে আমেরিকা চলে যায়, সাথে ইরানের ওপর পুনরায় চাপিয়ে দেয় নিষেধাজ্ঞা। তাই এখন ইরান জানে কোনো ছাড়ের পরে নতুন কোনো চাল আসবেই ট্রাম্পের থেকে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সব মিলিয়ে তেহরান ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমাতে চায় না, এটি ইরানের কূটনৈতিক অবস্থান শক্তিশালী রাখে, হামলার ব্যয় বহুগুণ বাড়ায় এবং দেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য পূর্ব শর্ত হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যিই তাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা সীমিত করবে, নাকি এটা তাদের অআলোচনাযোগ্য রেড লাইন?